আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালাতে। তো প্রাইম পাঠশালার পক্ষ থেকে আমরা নবম এবং দশম শ্রেণী তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য নিয়ে এসেছি প্লেলিস্ট। তো এই প্লেলিস্টে আমরা কি করছি, আমরা তোমাদের বিজ্ঞানের যত বই আছে আর কি, মানে সায়েন্স যেই বিভাগ আছে সায়েন্সের বিভাগের প্রত্যেকটা বইয়ের, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই চারটা সাবজেক্ট এবং হায়ার ম্যাথ, এই পাঁচটা সাবজেক্টে আমরা কি করছি, প্রত্যেকটা অধ্যায়ের প্লেলিস্ট তৈরি করছি। তো তার ধারাবাহিকতায় আমি তোমাদের কেমিস্ট্রি প্লেলিস্টটা তৈরি করছি এবং কেমিস্ট্রির তোমরা জানো আমরা ষষ্ঠ অধ্যায়ের এই প্লেলিস্টটা আমরা তৈরি করছি এবং ষষ্ঠ অধ্যায়ের নাম কি, নাম হলো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এবং এর উপরে অলরেডি 3টা ক্লাস আমাদের আপলোড হয়ে গেছে, আজকে আমাদের চতুর্থ ক্লাস এবং এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কেন এটা মোস্ট ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন বোর্ড কোশ্চেন দেখি, যে বোর্ড কোশ্চেন যখনই আমরা দেখি, ষষ্ঠ অধ্যায় থেকে যখনই বোর্ড কোশ্চেনে কোনো কোশ্চেন আসে তখন দেখি যে ওটা ঘ নাম্বারে আজকের ক্লাস যেটা পড়াবো সেখান থেকেই কোশ্চেন আসে। তো আজকের ক্লাসে কি পড়বো? আজকের ক্লাসে আমরা পড়বো হলো লিমিটিং বিক্রিয়ক। কি পড়বো? লিমিটিং বিক্রিয়ক। ওকে, তাহলে দেখে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে লিমিটিং বিক্রিয়ক থেকে সচরাচর সবসময় সব বোর্ডেই দেখা যায় লিমিটিং বিক্রিয়ক থেকে ঘ নাম্বারের কোশ্চেনটা এসে থাকে। আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়কটা কি? আচ্ছা, বিক্রিয়ক কি? বিক্রিয়ক হলো যা কিছু বিক্রিয়া করে, একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপাদ তৈরি করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। বিক্রিয়ক কি? যারা নিজেদের ভিতরে বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং বিক্রিয়া শেষে যা উৎপন্ন করে সেটাকে বলা হয় উৎপাদ। এখন কথা হলো যে আচ্ছা ভাইয়া, তাহলে এই লিমিটিংটা কি? লিমিটিংটা কি? লিমিটিং মানে যেই বিক্রিয়কটা শেষ হয়ে যায়। লিমিটিং মানে শেষ। লিমিটিং মানে কি? নিঃশেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। তাহলে কি শেষ হয়ে যাওয়া? যেই বিক্রিয়ক শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলবো? যে বিক্রিয়ার পাত্রে, আমরা লিখব কি, বিক্রিয়ার পাত্রে যে বিক্রিয়ক সর্বপ্রথম নিঃশেষ হয়ে যাবে, সর্বপ্রথম নিঃশেষ হয়ে যাবে, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক বলে। ওকে, তাহলে জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা একটা গল্প দিয়ে বুঝতে পারি জিনিসটা। কিভাবে বুঝতে পারি একটু খেয়াল করো তো। আসো, এখানে দেখো আমরা একটা ছবি এখানে নিয়ে আসছি। এই ছবিতে খেয়াল করো দুইজন ছেলে দাঁড়িয়ে আছে, তাই না? তো এইটা এ দেখতে একটু বড় সড়ো, তো আমি মনে করলাম এ হলো বড় ভাই। এটা হলো কি? বড় ছেলে অথবা বড় ভাই। এ হলো বড় ভাই। আর একটু ছোটোখাটো, তার মানে এটা হলো ছোট ভাই। এটা কি হবে? ছোট ভাই। ওকে, এখন কথা হলো কি, বলছে ভাই এই বড় ভাই ছোট ভাই দিয়ে আমরা কিভাবে লিমিটিং বিক্রিয়ক শিখবো? হ্যাঁ, শিখতে পারবো, আশা করা যায়। আসো, এরা দুজন একটা মেলায় গেছে। বড় ভাই এবং ছোট ভাই মিলে কোথায় গেছে? একটা মেলায় গেছে, এবং মেলায় গিয়ে ওরা কি করছে, নিজেদের কাছে কিছু টাকা আছে, সেই টাকা পয়সা দিয়ে ওরা কি করছে, যে মেলা থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে। যেহেতু বড় ভাই এবং ছোট ভাই, অবভিয়াসলি বড় ভাইয়ের কাছে টাকা পয়সা একটু বেশি থাকতে পারে, ছোট ভাইয়ের একটু আবদার থাকতে পারে, তাই না? তখন ওরা বাসা থেকে যখন গেছে, ওরা নিজেদের ভিতরে একটা চুক্তি স্বাক্ষর করে গেছে, বা একটা কি বলে শর্ত দিয়ে গেছে, যে বড় ভাই তুমি হলো, মানে যে বড় ভাই আছে বলছে যে বড় ভাই যদি 2 টাকা খরচ করে, কয় টাকা? বড় ভাই যদি 2 টাকা খরচ করে, সেখানে ছোট ভাই দিবে কত টাকা? যে ছোট আছে সে দিবে 1 টাকা। কয় টাকা? 1 টাকা। ওকে, তাহলে বড় ভাই 2 টাকা দিলে ছোট ভাই 1 টাকা দিবে, এবং টোটাল তাহলে তখন খরচ হবে কয় টাকা বলো তো? খরচ হবে 3 টাকা। এটা হলো তারা চুক্তি করে গেছে বাসা থেকে। বাসা থেকে যাওয়ার সময় বড় ভাইয়ের কাছে টাকা ছিল আমি করলাম 200 টাকা, কত? 200 টাকা। এবং ছোট ভাইয়ের কাছে কত টাকা ছিল? ছোট ভাইয়ের কাছে ছিল আমি করলাম 70 টাকা, কত? 70 টাকা। এটা এমনি র্যান্ডম একটা নাম্বার আমরা নিয়ে নিছি। তাহলে যখন ওরা বাসার বাইরে বের হলো, বাসা থেকে যখন মেলার উদ্দেশ্যে গেল, বড় ভাইয়ের কাছে 200 টাকা, ছোট ভাইয়ের কাছে 70 টাকা বা 70 টাকা। এবং ওদের ভিতরে চুক্তি হয়েছে কি, যে বড় ভাই যদি 2 টাকা দেয়, বড় ভাইয়ের প্রতি 2 টাকার বিপরীতে ছোট ভাই কয় টাকা দিবে? 1 টাকা করে দিবে। কয় টাকা করে দিবে? 1 টাকা করে দিবে। এখন ওরা মেলায় যে ইচ্ছা মতো জিনিস কিনছে, বড় ভাই 2 টাকা করে দিচ্ছে, ছোট ভাই 1 টাকা করে দিচ্ছে, দিয়ে ওরা জিনিসপত্র কিনছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাইডে উঠছে। ওকে, এবং এক সময় দেখা যাবে যে এদের দুইজনের ভিতরে কারোর একজনের টাকা নিঃশেষ হয়ে যাবে। এখন কার টাকা নিঃশেষ হয়ে যাবে? যার টাকা নিঃশেষ হয়ে যাবে সেই আমাদের ওই যে বিক্রিয়ার ভাষায় যদি বলি, সে হবে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, খেয়াল করো তো কার টাকা শেষ হয়ে যায়। চলো তো আমরা একটু লিখিত, আমরা দেখতে পারি যে ছোট ভাই যদি 1 টাকা দেয়, আমরা লিখতে পারি কি, ছোট ভাইয়ের 1 টাকা সমান
1 টাকা সমান মানে ছোট ভাই, ছোট বলতে ছোট ভাইকে বোঝাচ্ছে। 1 টাকা সমান বড় ভাইয়ের কত বলো তো? বড় ভাইয়ের 2 টাকা, 2 টাকা। এটা আমরা লিখতে পারি। এটা তো আমরা প্রথমেই বলে দিয়েছি সত্যতে। তাহলে ছোট ভাইয়ের কাছে টোটাল টাকা আছে কত বলতো? 70 টাকা, মানে 70 টাকা। যদি ছোট ভাইয়ের কাছে টোটাল 70 টাকা থাকে, তাহলে তার বিপরীতে বড় ভাইয়ের টাকার পরিমাণ কত দেখো তো? 70 টাকা ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি? বড় ভাইয়ের কত টাকা দেখো তো? 2 × 70 / 1, মানে কত হবে? 140 টাকা। তাহলে ছোট ভাইয়ের কাছে যদি 70 টাকা থাকে, এই 70 টাকা থাকে, তাহলে এই 70 টাকা যদি ও ব্যয় করে, বড় ভাই কয় টাকা ব্যয় করবে? বড় ভাই ব্যয় করবে 140 টাকা। এখন যদি আমরা বলি যে ওরা মেলায় গিয়ে কত টাকা খরচ করতে পারবে, কত টাকা খরচ করতে পারবে, তাহলে আমরা চোখ বুঝে যদি এমন বলি যে ওরা মেলায় গিয়ে এই 200 আর এই 70, 270 টাকা, কত? 200 + 70 টাকা মানে 270 টাকা খরচ করবে। অ্যান্সারটা আসবে ভুল, অ্যান্সারটা হবে ভুল। কেন ভুল হবে? কারণ ওদের ভিতরে একটা শর্ত হয়েছে যে বড় ভাই 2 টাকা দিলে ছোট ভাই 1 টাকা দিবে। এখন ছোট ভাইয়ের কাছে যেহেতু 70 টাকা আছে, 70 টাকার বিপরীতে বড় ভাই কয় টাকা দিতে পারে? 140 টাকা। এর থেকে বেশি কেউ দিতে পারবে? অবভিয়াসলি দিতে পারবে না। ছোট ভাই বলছে যে আমি তো 70 টাকা দিয়েছি, আমার টাকা ফুরাই গেছে। বড় ভাই তোমার কাছে তো এখনো কত টাকা আছে? দেখো বড় ভাই তো 140 টাকা অলরেডি খরচ করছে, তার মানে আছে কয় টাকা? 60 টাকা, তাই না? 60 টাকা এখনো অবশিষ্ট আছে। ছোট ভাই হাসতিছে আর বলছে তোমার কাছে তো এখনো 60 টাকা আছে, আসো এই 60 টাকা বের করো, আমরা আরো কিছু খাওয়া দাওয়া করি। তখন বড় ভাই পকেটে হাত দিয়ে বলছে না, আমার কাছে আর কিছু নাই। কেন নাই? যদি ওর কাছে 60 টাকা আছে, তারপরে বড় ভাই পকেটে হাত দিয়ে বলছে কি, আমার কাছে কোনো টাকা নাই। কেন টাকা নাই? কারণ আমাদের ভিতর সত্য হয়েছিল যে তোমার টাকা যদি ফুরাই যায় বা আমার টাকা যদি ফুরাই যায়, মানে একটা লিমিটিং যে কথাটা, যে একজনের টাকা যদি সত্য অনুযায়ী ফুরাই যায়, আর একজন টাকা দিতে পারবে না। তোমার কাছে আর 1 টাকাও নাই, 0 টাকা হয়ে গেছে, তার বিপরীতে আমি কি টাকা দিব? আমার তো টাকা দেওয়ার কোনো ইখতিয়ার নাই। এইটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম? এই ক্ষেত্রে আমরা পাইলাম যে কার টাকা ফুরাই গেল? কার টাকা ফুরাই গেল? ছোট ভাই টাকা। তাহলে ছোট ভাই হবে আমার এখানে সেই লিমিটিং। কি হবে? লিমিটিং। যদি আমরা ওই ভাষায় করি লিমিটিং বিক্রিয়ক। কি হবে? লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। ওকে, লিমিটিং বিক্রিয়ক এখানে ছোট ভাইয়ের টাকাটা, যেটা 70 টাকা ছিল। এবার আসো, যদি আমরা বলি যে ওরা মেলায় সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে, উক্ত মেলায় গিয়ে 2 ভাই মিলে সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে। এখন দেখো বড় ভাইয়ের কাছে টাকা আছে 200 টাকা, ছোট ভাইয়ের টাকা আছে হলো 70 টাকা। এখন কোনটা দিয়ে করবা? যে 200 টাকা থাকলে আমরা বলতে পারি যে বড় ভাইয়ের 2 টাকা সমান, যদি বড় ভাই 2 টাকা খরচ করে, টোটাল খরচ হয় কয় টাকা? 3 টাকা। তাহলে বড় ভাই 200 টাকা কি খরচ করতে পারছে? আদৌ পাচ্ছে না। পাচ্ছে কে? পারছে হলো ছোট ভাই। তার মানে কি, যে লিমিটিং হবে তারটা ধরে, যেই বিক্রিয়কটা লিমিটিং হবে তার পরিমাণ ধরে আমরা কিসের পরিমাণ নির্ণয় করতে পারি? মোট খরচ। এখানে কি মোট খরচ, আর ওখানে কি হবে? মোট উৎপাদ। কি হবে? মোট উৎপাদ। তাহলে সেই হিসাবে আমরা কে লিমিটিং হয়েছে? লিমিটিং হয়েছে ছোট ভাইয়ের টাকা। তাহলে আমরা লিখতে পারি ছোট ভাই 1 টাকা খরচ করলে মোট খরচ হয় কত? 3 টাকা। তার আমরা লিখতে পারি ছোট ভাইয়ের 1 টাকা ইজিক্যাল টু মোট টাকা কত? 3 টাকা। মোট টাকা কত হবে? 3 টাকা। ছোট ভাই 1 টাকা ইজিক্যাল টু মোট টাকা হবে 3 টাকা। ছোট ভাই কয় টাকা খরচ করছে বলতো? 70 টাকা, মানে 70। তাহলে মোট টাকা কত হবে? 3 × 70 / 1 টাকা, মানে কত হবে? 210 টাকা। তার মানে ওরা মোট টাকা খরচ করলো কত? 210। তো ওদের কাছে টোটাল টাকা ছিল কত? 270। 270 খরচ করতে পারছে? কেন পারে নাই? কেন পারে নাই? কারণ লিমিটিং হয়ে গেছে। কে লিমিটিং হয়ে গেছে? ছোট ভাই। এই কনসেপ্টটা যদি একবার আমার মাথার ভিতরে ঢুকে যায় যে লিমিটিং জিনিসটা কি, যথেষ্ট পরিমাণ টাকা থাকার সত্ত্বেও, দেখো বড় ভাইয়ের কাছে টাকা থাকার সত্ত্বেও ও এমন একটা ভান করছে আমার কাছে কোনো টাকা নাই। কেন নাই? কারণ ছোট ভাই অলরেডি ফুরাই গেছে, ওর কাছে আর টাকা নাই। তাহলে এই কনসেপ্টটা যদি একবার মাথায় ঢুকে যায়, তাহলে লিমিটিং বিক্রিয়ক করা আমাদের জন্য অনেক সহজ, অনেক সহজ। আশা করি বুঝছো লিমিটিং বিক্রিয়কটা কি। চলো আমরা বেশ কিছু ম্যাথ সলভ করতে পারি। তো ম্যাথ সলভ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, কিন্তু আমরা বড় ভাই ছোট ভাই বললাম, ওখানে কি হবে? একাধিক বিক্রিয়ক আসবে। বড় ভাই ছোট ভাইয়ের একটা অনুপাত বলছিলাম 1:2, ওখানে 1:1, অনেক রকম বিক্রিয়ক হতে পারে। তো বিক্রিয়কের অনুপাতগুলো বের করার জন্য আমার প্রথম যেই কাজটা শিখতে হবে, কিছু বিক্রিয়া। আমি 5টা বিক্রিয়া লিখে দেবো। এই 5টা বিক্রিয়ার ভিতরে 100% তুমি বোর্ড পরীক্ষায় কোশ্চেন কমন পাবা, এই 5টা বিক্রিয়া যদি তুমি শিখো। প্রথম বিক্রিয়াটা কি? প্রথম বিক্রিয়াটা হলো, আমরা ম্যাগনেসিয়ামের সাথে একটা বিক্রিয়া আছে। দেখো তো, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি, তাহলে তৈরি হয় হলো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। এখানে 2 অণু দিতে হবে, কারণ 2টা অক্সিজেন আছে, তাহলে এখানে একটা 2 বসায় দিতে হবে। এটা হলো আমার প্রথম বিক্রিয়াটা, ফার্স্ট রিয়াকশন। খুব 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 ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা তোমাদের বইতেও দেওয়া আছে এই রিয়াকশন। ম্যাগনেসিয়ামের আরেকটা রিয়াকশন আছে, ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করি, এটাও মাঝে মাঝে দিয়ে দেয়। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একই জিনিস, একই বিক্রিয়া করলাম,
একটা ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিন নিতে পারে। এটা হলো 1:1 বিক্রিয়া হবে। এই যে আর একটা বিক্রিয়া গেল 2 নম্বর বিক্রিয়াটা। আসো এর পরবর্তী বিক্রিয়াটা খুব 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 ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়ার ভিতরে পড়ে। এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা তাপীয় বিয়োজন করি, মানে কি, আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই তাহলে ক্যালসিয়াম ভেঙে যাবে। ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যে কী তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এইটা উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। এটা বারবার আসা বিক্রিয়া এটা, হ্যাঁ। আচ্ছা এরপরে আসো, এরপরে যেই কাজটা করব সেটা হলো যে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া আছে একটা, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনের সাথে কার বিক্রিয়া করব, সোডিয়াম কার্বনের সাথে HCl এর বিক্রিয়াটা, এটা বারবার আসা বিক্রিয়া। এখানে 2 লাগবে, 1:2 বিক্রিয়া হবে। কি তৈরি হবে দেখো তো, তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আর সাথে আর একটা জিনিস তৈরি হবে, সেটা হলো পানি। কি তৈরি হবে, পানি। এই হলো একটা বিক্রিয়া। আর লাস্ট যে বিক্রিয়াটা, লাস্ট বিক্রিয়া হলো সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া। সালফ্রিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া, সালফ্রিক অ্যাসিডের সাথে হয় পটাশিয়াম হাইড্রক্সাইড, নাই দিতে পারে সোডিয়াম হাইড্রক্সাইড, যে কোনো একটা বিক্রিয়া দিতে পারে। এটা 1:2 বিক্রিয়া হবে। বিক্রিয়াটা দেখে রাখো, খুবই কাজে লাগবে। তৈরি হবে কি, পটাশিয়াম সালফেট প্লাস 2 অণু পানি, এটা তৈরি হবে পটাশিয়াম সালফেট প্লাস 2 অণু পানি। এই 5টা বিক্রিয়া যদি তুমি জানতে পারো বা পারো, ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে এখানকার ম্যাথ করা তোমার কাছে কোনো ব্যাপারই নেই। এই 5টা বিক্রিয়া, এই 5টা বিক্রিয়া মাথার ভিতরে সেট আপ করে নাও, আশা করি যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে। ওকে, বিক্রিয়াটা পারা খুবই জরুরি। এবার চলো আমরা কয়েকটা ম্যাথ করি। প্রথম ম্যাথটা একটু খেয়াল করো। প্রথম ম্যাথ যেটা হলো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন। কি হয়েছে দেখো তো, বলছে যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 8 গ্রাম অক্সিজেন, 10 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 8 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে? অনেকটা ওই ছোটো ভাই বড় ভাইয়ের গল্পের মতো হয়ে গেল না, বলো তো? কি বলছিল যে বড় ভাই 200 টাকা এবং ছোট ভাই 70 টাকা নিয়ে মেলায় গেল, তারা কত টাকা খরচ করতে পারবে? খরচ আসছিল কত? 210 টাকা, কিন্তু টোটাল টাকা ছিল কত? টোটাল টাকা ছিল 270 টাকা। তেমনইভাবে এই দুটা যদি আমি যোগ করি, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন যোগ করলে হয় 18 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আদৌ কি 18 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে? হবে না। কেন? কারণ কি, যে কোনো একজন ফুরিয়ে যেতে পারে, যেমন বড় ভাইয়ের টাকা থেকে ছোট ভাইয়ের টাকা ফুরাই গেছিল। তো প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো আমাদের বিক্রিয়া করা। তাহলে আমি এখানে একটা ম্যাগনেসিয়াম নিলাম আর এখানে একটা অক্সিজেন দিলাম। যদি আমি বিক্রিয়া করি তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, এখানে একটা 2 হবে। হ্যাঁ, এবার খেয়াল করো, এইগুলো সব গ্রামে দেওয়া না, দেখো তো, এইগুলা গ্রামে মান দেওয়া, এইটাও গ্রামে মান দেওয়া, তাই না? দুইটাই গ্রামে মান দেওয়া। তাহলে প্রথম যে কাজটা থাকবে, আমার যে বিক্রিয়াটা হয়েছে না, বিক্রিয়ার যে বিক্রিয়কগুলো আছে, বিক্রিয়কগুলোর মান দরকার আমার। বিক্রিয়কগুলোর মান আমি গ্রামে বসাবো। দেখো তো ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হলো 24, আছে কয়টা? 2টা। গুণ করলে কত হবে? গুণ করলে হবে 48 গ্রাম। 48 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। কতটুকু অক্সিজেন দেখো তো? এখানে 32 গ্রাম অক্সিজেন আছে। বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় কত? দেখো তো, এই দুইটা যদি আমি যোগ করি কত হবে? এই দুইটার যোগফল হলো, যেমন ওই যে বড় ভাই 2 টাকা, ছোট ভাই 1 টাকা, টোটাল কয় টাকা? 3 টাকা। তেমনি হবে এই দুইটা যদি আমি যোগ করি হয় হলো 80 গ্রাম। 80 গ্রাম। তাহলে এই প্রথম যে লাইনটা, এটা আমাদের খুব কার্যকরী একটা লাইন। এই লাইনটা খেয়াল করো। এই লাইনটা দেখে আমি কি বলতে পারি? 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এই লাইনটা আমাদের জানা লাইন। এখন এখানে যেটা আছে 10 গ্রাম এবং 8 গ্রাম অক্সিজেন, এর ভিতরে কে লিমিটিং সেটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করতে পারি দেখো তো? বের করা খুবই সহজ। আমরা এই ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের একটা কানেক্ট করব। কানেক্ট করে আমরা লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 32 গ্রাম অক্সিজেন। বা এটাকে একটু বড় করে যদি আমি লিখি, তাহলে লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে পারে 32 গ্রাম অক্সিজেনের সাথে। এটাও লেখা যেতে পারে বা এটা শর্টকাটে লিখতে পারো তুমি। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি ম্যাগনেসিয়াম আছে কয় গ্রাম? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু কত গ্রাম অক্সিজেন দেখো তো? ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে? 48 গ্রাম অক্সিজেন। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, তাহলে অ্যান্সার আসবে হলো, অ্যান্সার আসছে হলো 6.67 গ্রাম অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রয়োজন কত? 6.67 গ্রাম অক্সিজেন প্রয়োজন। কিন্তু অক্সিজেন এখানে আছে কত গ্রাম দেখো তো?
8 গ্রাম। তাহলে অক্সিজেন কিন্তু বেশি আছে প্রয়োজনের তুলনায়, মানে এই ম্যাগনেসিয়াম 10 গ্রাম ভাঙার জন্য যতটুকু অক্সিজেন দরকার তার থেকে বেশি আছে। যেমন ওই যে ছোট ভাইয়ের টাকাটা সম্পূর্ণ নেওয়ার জন্য যতটুকু টাকা দরকার তার থেকে বেশি ছিল কার? বড় ভাইয়ের তার থেকেও বেশি ছিল, এই জন্য লিমিটিং হয়ে গেছিল কে? ছোট ভাই। তাহলে এখানে লিমিটিং কী হবে? ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামটা হবে কি? লিমিটিং। কি হবে? লিমিটিং বিক্রিয়ক। কেন লিমিটিং বিক্রিয়ক হলো বলো তো? কারণ ও শেষ হয়ে যাবে। 10 গ্রাম ম্যাগনেসিয়াম, 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য, এই 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন দরকার 6.67 গ্রাম, কিন্তু অক্সিজেন আছে কত গ্রাম? 8 গ্রাম। তার মানে ম্যাগনেসিয়াম নিঃশেষ হয়ে যাবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়াম। আর আমরা বলেছিলাম যে উৎপাদ বের করতে গেলে, উৎপাদ যদি বের করতে হয় তাহলে আমরা কী দিয়ে করবো? লিমিটিং দিয়ে তো করবো। কী দিয়ে করবো? লিমিটিং দিয়ে করবো। তাহলে লিমিটিং দিয়ে আমরা একটু উৎপাদটা বের করি তো। তাহলে লিমিটিংকে, লিমিটিং হলো ম্যাগনেসিয়াম। আমরা এবারে লিখতে পারি ম্যাগনেসিয়ামের সাথে কাকে কানেক্ট করব? ম্যাগনেসিয়াম অক্সাইডকে কানেক্ট করব। লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা আমরা লিখতে পারি এই লাইন থেকে, বিক্রিয়া থেকে লিখতে পারি। সেখান থেকে আমরা 10 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু কত? কারণ এটা লিমিটিং, এটা সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে 40 × 10 ডিভাইডেড বাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে মান কত হয় দেখি তো। টোটাল মান আছে 16.67 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার, এটা হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার 16.67 গ্রাম। 16.6, কিন্তু একটু আগে আমরা একটা অ্যাজাম্পশন লাগাইছিলাম 8 আর 10 মিলে কত হবে? 18 গ্রাম, কিন্তু 18 গ্রাম হয় নাই, কম হয়েছে। দেখো 16.67 গ্রাম। কেন কম হয়েছে? কারণ এখানে কে লিমিটিং হয়ে গেছে? ম্যাগনেসিয়াম লিমিটিং হয়ে গেছে। ম্যাগনেসিয়াম সম্পূর্ণ অক্সিজেনটাকে ধরতে পারে নাই। আশা করি বুঝছো। চলো আর একটা বিক্রিয়া করি, আরেকটা। ওকে, এটা বলছে যে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে এসটিপিতে কত লিটার, এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। চলো আমরা এই ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙি, পারি কিনা। ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা ভাঙি, এই যে তাপীয় বিয়োজন, একটু আগে বিক্রিয়াটা লিখছিলাম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এইটা তৈরি হয়। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? দেখো এখানে তো গ্রামে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে গ্রামে বের করব। ক্যালসিয়াম কার্বনেটের ভর হলো 100 গ্রাম, 1 মোল ইজ ইকুয়াল টু 100 গ্রাম। এটা মান বের করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, ক্যালসিয়াম অক্সাইডের মান হয় হলো 56 গ্রাম। কত হয়? 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ভর কত? কার্বন ডাইঅক্সাইডে 1 মোল আছে, তাহলে 1 মোলে ভর হলো 44 গ্রাম। এগুলো মুখস্থ মান, অথবা তুমি মান বসিয়েও পারো। কার্বন 12, অক্সিজেন 16, 16 গুণ 2 প্লাস 12 ইজ ইকুয়াল টু 44 গ্রাম। এখন আমাকে কার্বন ডাইঅক্সাইড কী বের করতে বলছে? কত লিটার কার্বন ডাইঅক্সাইড বলেছে। তাহলে আমরা এখানে গ্রাম বসাইলে তো হবে না, লাগবে আমার কি? লিটারে লাগবে, লিটার। এখন এসটিপিতে আমরা লিখতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু লিখতে পারি 22.4 লিটার। কত লিটার? 22.4 লিটার। এইটা আমরা লিখে রাখবো, এই 22.4 লিটার। এখানে 100 গ্রাম, আর এটা আমার লাগবে না, 56টা আমার দরকার নেই। তাহলে খেয়াল করো তো, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে, লিখবো যে এর তাপীয় বিয়োজনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড কতটুকু উৎপন্ন হয়? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিসে? এসটিপিতে। এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড এটুকু উৎপন্ন হয়। এখন ক্যালসিয়াম কার্বনেট আছে কত গ্রাম? 80 গ্রাম। কত গ্রাম? 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু কত হবে দেখি তো? 22.4 গুণ 80 ডিভাইডেড বাই 100, এত লিটার হবে। এটা এত লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের মানটা বের করলাম কিসে? লিটারে। তাহলে 22.4 ইন্টু, এটা আছে হলো 17.92 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে টোটাল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে কত? 17.92। এটা একটা সুন্দর একটা ম্যাথ, এটা গ নাম্বারে আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ, গ নাম্বারে আসার মতো ম্যাথ। আচ্ছা, পরবর্তীতে একটু যাই। এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা কোন একটা বোর্ডে আসছিল, রিসেন্ট টাইমে কোন একটা বোর্ডে আসছিল, এবং বোর্ডের ম্যাথ। এটা খুব দারুণ একটা ম্যাথ। খেয়াল করো, এখানে আছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমি তৈরি করতে চাই। 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার উদ্দেশ্যে 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 14 গ্রাম ক্লোরিন নেওয়া হলো। 14 গ্রাম।
কিন্তু বিক্রিয়া শেষে দেখা গেল 20 গ্রাম উৎপাদ তৈরি হয়নি। প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে প্রত্যাশিত উৎপাদ আমি কেন পাইনি? না পাওয়ার কারণ হলো এর ভিতরে কেউ একজন লিমিটিং হয়ে গেছে, এইটা অথবা এইটা, এই দুটার ভিতর কেউ একজন লিমিটিং হয়ে গেছে, কেউ আগেই শেষ হয়ে গেছে। প্রত্যাশিত এটা আমরা তৈরি করার মতো আমরা এখানে হয় ক্লোরিন নাই, নাই ম্যাগনেসিয়াম নাই। তো আমরা একটু দেখি তো বিক্রিয়াটা আগে লিখি। সবার আগে আমার কাজ কি? বিক্রিয়া লেখা। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, এই বিক্রিয়াটা আমরা লিখছিলাম। এখান থেকে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা তৈরি হবে। দেখি তো ম্যাগনেসিয়াম কত হয় এখানে 24, ক্লোরিন আসছে হলো 71, আর টোটালটা যদি আমি যোগ করি তাহলে কত হবে? 75, 95 হবে, এটা টোটাল 95 এত গ্রাম। এই লাইনটা আশা করি বুঝছো তোমরা। আমরা কি করছি? এটাকে জাস্ট গ্রামে কনভার্ট করে দিছি। নিচের লাইনটাকে আমরা জাস্ট কি করছি? গ্রামে কনভার্ট করে দিছি, কারণ আমার সব গ্রামে মান। টোটালটা কিসে মান? গ্রামে। কোনো লিটার নাই এখানে, কোনো অনুসংখ্যা নাই, কিছু নাই। যদি গ্রাম আছে, গ্রামটাই বেশি আসে, এই জন্য আমরা গ্রামে কনভার্ট করছি। এবার আসো যে এখানে আসলে লিমিটিং কি হয় আমরা একটু দেখি তো, লিমিটিং কি হয়। আচ্ছা, প্রথমে একটু খেয়াল করো তো, এখান থেকে যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে একবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড কানেক্ট করি, আর একবার এই যে কি আছে ক্লোরিনের সাথে আমরা কানেক্ট করব, তাহলে প্রথম কাজটা কি হবে? ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কানেক্ট করি। ওকে, আমরা লিখতে পারি যে কি, এই যে 20 গ্রাম তো আমার টার্গেট কি? 20 গ্রাম। আমরা লিখতে পারি 95 গ্রাম অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 95 গ্রাম অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু, বা এইটা তৈরি করার জন্য আমার ম্যাগনেসিয়াম দরকার কত? 24 গ্রাম। 24 গ্রাম ম্যাগনেসিয়াম দরকার, এটা আমাদের এখান থেকে আমরা লিখলাম। কি থেকে? বিক্রিয়া থেকে লিখলাম। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জায়গায় আমি চাই কতটুকু? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড পেতে চাই, তাহলে আমার ম্যাগনেসিয়াম দরকার কত? দেখো তো, 24 × 20 ডিভাইডেড বাই 95 গ্রাম ম্যাগনেসিয়াম, এটা। তো দেখি তো কতটুকু হয় এটা? 24 × 20 ভাগ 95। আচ্ছা, এটা কত হয়? 5.05 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে ঠিকই আছে, ম্যাগনেসিয়াম এইটা যতটুকু 20 গ্রামের জন্য যতটুকু পাওয়া দরকার ততটুকু পরিমাণ ম্যাগনেসিয়াম কিন্তু আমার কাছে আছে। তার মানে এই ম্যাগনেসিয়ামের কোনো সমস্যা নেই, এটা সঠিক আছে, সঠিক পরিমাণ আছে। এটা কি পরিমাণ আছে? এটা সঠিক পরিমাণ আছে। তাহলে সমস্যা কোথায়? নিশ্চয়ই ক্লোরিনের ভিতর সমস্যা। আসো ক্লোরিনের মানটাও বের করি আমরা। ক্লোরিনের মানটা কীভাবে বের করবো? এখানে ঠিক যেভাবে বের করছি হুবহু ফটোকপি করবো। হুবহু ফটোকপি কীভাবে ফটোকপি করবো খেয়াল করো তো। লিখতে পারি 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য ক্লোরিন প্রয়োজন কত? ক্লোরিন প্রয়োজন 71 গ্রাম। এই যে এখানে দেখো, এই যে এটার সাথে এটা কানেক্ট করো, তাহলে হয়ে গেল। এত গ্রাম কি দরকার? ক্লোরিন দরকার, এত গ্রাম ক্লোরিন দরকার। আচ্ছা, তাহলে এখানে আমরা পাই মানে দরকার কত? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য ক্লোরিন দরকার কত? 71 × 20 ডিভাইডেড বাই 95 গ্রাম ক্লোরিন, এত গ্রাম ক্লোরিন। তাহলে মানটা কত হয় দেখো তো? 71 × 20 ভাগ 95 কত হয় এটা? এটা আসবে 14.947 গ্রাম অফ ক্লোরিন। তাহলে ক্লোরিন দরকার কত? ক্লোরিন দরকার ছিল আমার 14.947 গ্রাম, কিন্তু ক্লোরিন আছে কতটুকু দেখো তো? ক্লোরিন আছে আমার 14 গ্রাম, আছে কত? 40 গ্রাম। তাহলে ক্লোরিনের পরিমাণ কিছুটা কম আছে। তাহলে এইটার যদি বলে যে উৎপাদ না পাওয়ার, প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। কারণ হলো কি? কারণ হলো এখানে যে পরিমাণ ক্লোরিন দরকার 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য যেই পরিমাণ ক্লোরিন দরকার সেই পরিমাণ ক্লোরিন এখানে উপস্থিত ছিল না। যেহেতু সেই পরিমাণ ক্লোরিন উপস্থিত ছিল না, মানে ক্লোরিন এখানে লিমিটিং বিক্রিয়ক হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি প্রকৃত উৎপাদ বা প্রকৃত পরিমাণে যে উৎপাদ দরকার ছিল প্রত্যাশিত উৎপাদ আমরা পাই নাই। আশা করি বুঝছো। পরবর্তী ম্যাথটা একটু দেখি। পরবর্তী ম্যাথটা বলছে যে 75 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, কি বলছে? 75 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করে 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। খেয়াল করো, তোমরা সাধারণত কোনটা দেখে আমরা সাধারণত ভ্যাবা চেকা খেয়ে যাই বা সমস্যা হয়? প্রথম একটা যেটা হলো যে উৎপাদের শতকরা পরিমাণ, দ্বিতীয়টা হলো ভেজালের শতকরা পরিমাণ, আর 3 নাম্বারটা হলো বিশুদ্ধতা শতকরা পরিমাণ। এই তিনটা জিনিস এখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ম্যাথে মধ্যে। তার প্রথম কাজটা হলো কি? উৎপাদের শতকরা পরিমাণ। তার মানে কি? যে পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে আসলে ওর থেকে বেশি হওয়ার কথা ছিল। ওর থেকে কি হওয়ার কথা ছিল? বেশি উৎপাদ হওয়ার কথা ছিল। যেহেতু বেশি উৎপাদ হয় নাই, আমাদের প্রত্যাশিত যে উৎপাদটা দরকার সেটা তৈরি হয় নাই, তার মানে আমাদের উৎপাদে একটা শতকরা পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। সেটা আমরা প্রথম করব। ওকে,
চলো এটা আমরা শেষ করি। বলছে 75 গ্রাম ক্যালসিয়াম, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সেই বিক্রিয়াটা করি, তো সেই ঐতিহাসিক বিক্রিয়া যেটা, এটাকে তাপীয় বিয়োজন করব, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা তৈরি করলাম। এবারটাকে এখানে আমরা কি করব, গ্রাম বসাই দেবো। 100 গ্রাম, এটা হবে হলো 56 গ্রাম, এটা হবে হলো 44 গ্রাম, যদিও এটা নিয়ে আমার কোনো কাজ নেই এখন, হ্যাঁ এটা আছে। এবার বলছে যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়েছে কত, 40 গ্রাম, কত থেকে, 75 গ্রাম থেকে। নিশ্চয়ই আমার এর থেকে বেশি হওয়ার দরকার ছিল, তাই না? তো কতটুকু হওয়ার দরকার ছিল উৎপাদটা, সেটা আমরা আগে বের করি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি 56 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। বা এটাকে একটু ভালো করে লিখবা যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এটা লিখলে আরও সুন্দর হয়। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 75 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু 56 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড, এটা। তাহলে এখান থেকে মান কত হয়, এখান থেকে মান কত হয়, যে মানটা দেখি তো আমরা কত হয় এখানে, 56 গুণ ভাগ 100, এখানে হয় হলো 42 গ্রাম, কত, 42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু উৎপন্ন হওয়ার কথা ছিল, 42 গ্রাম, কিন্তু তৈরি হয়েছে কতটুকু বলো তো, তৈরি হয়েছে হলো 40 গ্রাম, তার মানে কম উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যদি বলি উৎপাদের শতকরের পরিমাণ, কি বের করব, এভাবে লিখে দিই, হ্যাঁ আমরা কি লিখলাম, তো উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ কত হয় দেখি তো, উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদ আমি পেয়েছি কত, পেয়েছি হলো 40, আমার উৎপাদ পাইছি 40, পাওয়ার কথা ছিল কত, 42 ইন্টু 100%, এইটা হলো আমার উৎপাদের শতকরা পরিমাণ, এটা হলো আমার উৎপাদের শতকরা পরিমাণ। কতটুকু হয় দেখি তো, 40 ভাগ 42 ইন্টু 100%, 95.24, 95.24%। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত, 95.24%। তাহলে ব্যাপারটা আর একটু বোঝাই দিই, যে এই 75 গ্রাম বা 75 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে যদি তাপীয় বিয়োজন হয়, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আমি পেয়েছি 40 গ্রাম। যেহেতু আমাকে বলছে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো, তাহলে আমার আসলে উৎপাদ পাওয়ার কথা ছিল কত, প্রত্যাশিত উৎপাদ ছিল 42 গ্রাম। তাহলে এই 42 গ্রামের মধ্যে যদি 40 গ্রাম নিয়ে আসে, তাহলে 40 গ্রাম 42 এর কত পার্সেন্ট, সেইটা হলো আমার অ্যান্সার, এটা হলো আমার অ্যান্সার। ওকে, আসো আরেকটা ম্যাথ, এটা বলছে যে আগেরটা বলেছিল যে শতকরা উৎপাদের পরিমাণ, আর এখন বলছে শতকরা ভেজালের পরিমাণ। কি বলছে, ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করা, একই ম্যাথ, সেম টু সেম ম্যাথ। আসো আবার এখানে বলছে যে 26 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনের ফলে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল, ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করা। চলো আমরা এই বিক্রিয়াটা করি। ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি ভাঙি, তাপীয় বিয়োজন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা উৎপন্ন। ওকে, এটা আমরা 100 গ্রাম দিয়ে দিই, এটাকে দিই হলো 56 গ্রাম, আর এটা হলো 44 গ্রাম, 44 গ্রাম। দেখো এখানে কার সাথে কার কানেক্ট, ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের কানেক্ট, এই দুইটার মান দেওয়া রয়েছে, তো ক্যালসিয়াম অক্সাইড আমার কোনো কাজ নাই। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি, দেখো ভেজালের শতকরা পরিমাণ বলছে, তার মানে নিশ্চয়ই এই দুইটার ভিতরে কোন একটা ভেজাল আছে, এই দুইটার ভিতরে কোন একটা ভেজাল। সবসময় মনে রাখবে ভেজাল থাকবে বিক্রিয়কে, উৎপাদে কোনো ভেজাল পাবো না। আমি উৎপাদ যেটা পাবো সেটা তো আমি জেনুইন মান, জেনুইন যে মানটা আমি মাপছি সেটা। তাহলে ভেজাল কোনটা, আমি যেটা বিক্রিয়া করছি তার ভিতরে ভেজাল থাকতে পারে। তাহলে এখানে ভেজাল কি, বিক্রিয়ক, বিক্রিয়কের ভিতরে কি আছে, ভেজাল আছে। তাহলে বিক্রিয়ক আসলে যে 26 গ্রাম আমাকে ধোকা দিচ্ছে, সেই 26 গ্রাম বিক্রিয়ক না, বিক্রিয়কের মান আরও বেশি কম, মানে আরেকটু কম। তো সেই মানটা কত হবে সেটা বের করি। তাহলে এখান থেকে যদি আমি বের করি যে 44, এটাকে আমরা বাম দিকে রাখবো, যার মান বের করতে চাই তাকে ডান দিকে রাখবো। আমরা লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আছে কত, 10 গ্রাম না, পেয়েছি কত, 10 গ্রাম। তাহলে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু কত হবে দেখি তো, 100 ইন্টু 10 ডিভাইডেড বাই 44। তো এটা মান আসে হলো 22.73 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আসলেই ওই যৌগের ভিতরে, এই 26 গ্রাম না, এর ভিতরে আছে কত, 22.73 গ্রাম, 22.73 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে ভেজাল আছে এখানে, তাহলে ভেজাল কতটুকু দেখো তো, ভেজাল
আমরা এখানে এইদিকে লিখি। তাহলে ভেজালের পরিমাণ কত দেখি তো, ভেজালের পরিমাণ ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো, 26 গ্রাম টোটাল ছিল আর 22.72 গ্রাম কি আছে, অরিজিনালি আছে। তাহলে এটা থেকে আমি বিয়োগ করলে হয়ে যাবে 26 মাইনাস অ্যান্সার 3.27 গ্রাম, এত গ্রাম হলো ভেজাল আছে। তাহলে ভেজালের শতকরা পরিমাণ কত হবে, তাহলে ভেজালের শতকরা পরিমাণ এইভাবে বের করতে হয়, ভেজালের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল মান। ভেজালের পরিমাণ কত, ভেজালের পরিমাণ হলো 3.2727 ডিভাইডেড বাই টোটাল মান কত, টোটাল মান হলো 26 ইন্টু 100%, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে 12.59 12.59% ভেজাল। তাহলে ভেজালের শতকরা পরিমাণ কত, 12.59। আর যদি বলি বিশুদ্ধতা শতকরা পরিমাণ কত, দেখো তো এটা বিশুদ্ধ পরিমাণ না, বিশুদ্ধ আছে এতটুকু না, এইটুকু থাকার কথা ছিল। তাহলে আমি যদি বিশুদ্ধতার পরিমাণ লিখবো যে বিশুদ্ধতার শতকরা পরিমাণ। একটা কাজ করা যেতে পারে, 100 থেকে ভেজালের পরিমাণটা বিয়োগ করলেও হয়ে যেতে পারে। আর যদি একবারে বের করতে চাই তাহলে এইভাবেও করতে পারি আমরা। বিশুদ্ধ আছে কত, 22.73, টোটাল কত 26 ইন্টু 100%, এটা হবে কি বিশুদ্ধতার শতকরা পরিমাণ। তাহলে এটা মান কত হবে, 87.413%। এটা হলো বিশুদ্ধতার পরিমাণ আর ওইটা হলো ভেজাল পরিমাণ। তাহলে এটা আমরা কি করলাম দেখো তো, কার্বন ডাইঅক্সাইডটা ছিল পিওর আর ভেজাল ছিল কি ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে, বিক্রিয়কের ভিতরে ভেজাল ছিল। আমি পিওরটাকে ধরে কি বললাম, পিওরটাকে ধরে ভেজালের পরিমাণটা নির্ণয় করলাম, ভেজাল যার আছে তার বিশুদ্ধতার পরিমাণটা নির্ণয় করলাম, তাই না? এটা পিওর, এই যে এইটা পিওর, এখান থেকে ধরে এটা বের করলাম। তারপর আমি কি করলাম যে শতকরা বিশুদ্ধতা পরিমাণ অথবা শতকরা ভেজালের পরিমাণটা নির্ণয় করলাম। শতকরা ভেজালের পরিমাণ ইজ ইকুয়াল টু কি, ভেজাল ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। আর শতকরা বিশুদ্ধতা পরিমাণ কি, বিশুদ্ধ ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, আরেকটা ম্যাথ আছে আমাদের। ওকে, এটা হলো আমাদের লাস্ট ম্যাথ। যে ম্যাথটাই এখানে কি বলছে একটু খেয়াল করো তো। এখানে বলছে যে 500 ml 0.25 m সোডিয়াম কার্বনেট এবং 700 ml 0.325 ml হলো HCl আছে, হ্যাঁ। এবং বলছে যে 1 নং এবং 2 নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। এই ম্যাথটা বেশ একটা বড় সড়ো ম্যাথ। তো এই ম্যাথটার মেন সমস্যা খেয়াল করো, এই ম্যাথটার মেন সমস্যা হলো এখানে কোনো ডাব্লুর মান দেওয়া নাই। কি দেওয়া নাই? ডাব্লুতে না দিয়ে এখানে কিসে দেওয়া আছে, ml আর মোলারিটিতে দেওয়া রয়েছে। ml আর মোলারিটিতে যেহেতু দেওয়া রয়েছে, এখানে আমরা লিমিটিং বের করব মোল সংখ্যা দিয়ে। সব থেকে সহজ আসবে মোল সংখ্যা দিয়ে। আসলে আমরা বিক্রিয়াটা করি, সোডিয়াম কার্বনেট প্লাস HCl কয়টা লাগবে, 2টা লাগবে। এখানে আমরা বিক্রিয়া করি, বিক্রিয়া করে কী তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড 2 অণু প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ম্যাথটা বেশ হাই লেভেলের ম্যাথ একটা, হ্যাঁ, এটা বেশ হাই লেভেল একটা ম্যাথ। দেখো এই কার্বন ডাইঅক্সাইড আমার গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড আমার গ্যাস। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এখন বলছে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের STP-তে লিটারের পরিমাণ কত। ওকে, তো দেখো তো এটা 1 মোল, এখন আর গ্রাম দেবো না, এখন কি দেবো, মোল। এখানে দেবো 2 মোল, কত দেবো, 2 মোল। আর এখানে কত দিব, এখানে দেবো 1 মোল, এখান থেকে 1 মোল। এখন এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমার নির্ণয় করতে হবে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করতে পারি একটু দেখো। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি N অফ সোডিয়াম কার্বনেট, N অফ সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু, একটা সূত্র আছে, N ইজ ইকুয়াল টু SV, S আর V গুণ করলে SV ডিভাইডেড বাই 1000। তাহলে এটা হয়ে যাবে আমার N এর মান। তাহলে কার N এর মান, সোডিয়াম কার্বনেটে। সোডিয়াম কার্বনেটে N এর মান কত হয় দেখো তো, 500 গুণ 0.25 ডিভাইডেড বাই 1000। এটা কত মান হয় দেখো তো, এটা মান হবে 0.25 ভাগ 2.125, এটা হবে হলো ওর মোল সংখ্যা। একইভাবে যদি আমরা HCl এর মোল সংখ্যা বের করি, কি বের করি, HCl এর মোল সংখ্যা। HCl এর মোল সংখ্যা কত হয় দেখো তো, তাহলে N অফ HCl ইজ ইকুয়াল টু কত হয়, 700 গুণ 0.325 ডিভাইডেড বাই 1000।
তাহলে এখানে কত হয় দেখো তো, 700 গুণ 0.325 ভাগ 1000, এটা হলো 0.2275 এত মোল। এবার একটু খেয়াল করতো, এখানে আমরা যদি দেখি, একটু খেয়াল করো, 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কয় মোল HCl এর সাথে? 2 মোল HCl এর সাথে। এখানে HCl এর মোল সংখ্যা কত? এত, এই যে এটা। আর এখানে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? 0.125। যে কোনো একটাকে বাম দিকে রেখে আর একটা ডান দিকে রাখো। আমরা লিখতে পারি যে 1 মোল সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু 2 মোল HCl, এটা লিখতে পারি। তাহলে এর আছে কত? 0.125 মোল। 0.125 মোল সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু কতটুকু হয় দেখি তো। এখানে হয় হলো 2 × 0.125 ডিভাইডেড বাই 1। তাহলে কত হয়? 0.25 মোল। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে 0.125 মোল সোডিয়াম কার্বনেটকে যদি খেতে হয় বা সোডিয়াম কার্বনেটের সাথে যদি বিক্রিয়া করতে হয়, তাহলে HCl দরকার কত? 0.25 মোল। 0.25 মোল HCl দরকার, কিন্তু HCl আছে কত? 0.2275। তার মানে HCl এখানে লিমিটিং। তার লিমিটিংকে HCl হলো লিমিটিং। এই ম্যাথটা যদি তুমি W তে করতে চাও 2 পেজ হবে, আর যদি N দিয়ে করো তাহলে এমন ছোট হতে পারে। হ্যাঁ, N দিয়ে করলে এইভাবে ছোট। তাহলে লিমিটিং আমি পেয়ে গেলাম। যেহেতু লিমিটিং হয়ে গেছে ওটা বাদ, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কার দিয়ে করবো? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ করবো সোডিয়াম কার্বনেট দিয়ে, না সরি, যে লিমিটিং হয় তাকে দিয়ে, তাহলে লিমিটিংকে HCl, তাহলে HCl দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নির্ণয় করবো। দেখো তো 2 মোল HCl যদি হয়, তাহলে 1 মোল কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু কত? 22.4 লিটার। কত? 22.4 লিটার। তাহলে আমরা এখানে একটু ছোট করে এখানে লিখে দিই ব্যাপারটা একদম ছোট করে এখানে লিখে দিই। হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি যে 2 মোল HCl ইজ ইকুয়াল টু 2 মোল HCl ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে মোল আছে কত HCl এ? দেখো তো, এই যে এইটাও HCl এ মোল। এখান থেকে লিখতে পারি 0.2275 মোল HCl ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু এটা হবে যে 22.4 গুণ 0.2275 ডিভাইডেড বাই 2। এটা হবে অ্যান্সার। 22.4 ইন্টু 0.2275 ভাগ 2, এটা হবে হলো 2.548 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে? 2.548 লিটার কার্বন ডাইঅক্সাইড। জিনিসটা আমরা কীভাবে বের করলাম? দেখো, একটু আগে আমরা সব গ্রাম বসাচ্ছিলাম, কিন্তু এখন আমার কোনোটাই গ্রাম দেওয়া নাই, সবগুলো S আর V দেওয়া আছে, S আর V। তো S আর V দিয়ে কোন জিনিসটা বের করা সব থেকে সহজ? N এর মান বের করা সব থেকে সহজ। যেহেতু N এর মান বের করা সহজ, আমরা মোল দিয়ে করলাম, দুই দিকে মোল দিয়ে কনভার্ট করলাম। তো যখন তোমরা একটু বড় শ্রেণীতে ম্যাথ করবা, তখন আমরা মোলে কনভার্ট করে মান বের করতে হয়। আর একটা ম্যাথ এখানে ছিল, হ্যাঁ, এই একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা হলো কোন বোর্ডে আসছে? এটা কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। এই ম্যাথটা লাস্ট যে ম্যাথটা, এটা আমরা করে ফেলি। দেখো তো, এখানে দেওয়া আছে যে সালফ্রিক অ্যাসিড আছে কয় গ্রাম? 2 গ্রাম। পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কয় গ্রাম? 2 গ্রাম। এখন 2 গ্রাম এবং 2 গ্রাম সালফ্রিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এরা বিক্রিয়া করছে এবং এদের দ্রবণটা আছে কতটুকু? দেখো তো, 300 ml দ্রবণ আছে। বলছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি? ব্যাখ্যা করো। তাহলে প্রথম দ্রবণের ঘনমাত্রা আমরা বের করি। দেখো, সালফ্রিক অ্যাসিডের যে দ্রবণটা আছে, এই দ্রবণের ঘনমাত্রা আমরা বের করি। এখানে কি দেওয়া আছে দেখো তো, ডাব্লুর মান দেওয়া আছে। ডাব্লু মান হলো 2 গ্রাম। সালফ্রিক অ্যাসিডের জন্য আমি মনে করলাম M1 হলো 98 গ্রাম, এটা হয়। আর এর জন্য V এর মান দেওয়া আছে 300 ml। তাহলে এখান থেকে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, ঘনমাত্রা আমরা মনে করলাম S1 ইজ ইকুয়াল টু কী হবে? আমরা জানি S1V M1 ইজ ইকুয়াল টু SMV ইজ ইকুয়াল টু 1000 W। এটা কি 1000 W। আচ্ছা, এখান থেকে যদি আমরা S1 বের করতে চাই, তাহলে S1 ইজ ইকুয়াল টু কত হবে? 1000 গুণ ডাব্লুর মান 2 গ্রাম। আর এম এর মান কত দেখো তো? 300। আর M এর মান হলো 98। তাহলে এখান থেকে যদি ভাগ করি, এটা মান কত আসছে? 0.098 এত M, এটা মান।
তাহলে S1 এর মান হয়েছে এটা। তাহলে একইভাবে যদি S2 বের করতে চাও, S2 কার জন্য বের করবা? পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য S2 এর মান বের করবা, একই মান একইভাবে বসাবা। এখানে আসবে উপরে 1000, কত আসবে 1000 ইন্টু W মান 2 গ্রাম। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত আসে? পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো 39 গুণ 39 যোগ 17, 56, 56। আর এখানে রাখছো কত? এখানে টোটাল হলো ভি এর মান হলো 300। তো এখান থেকে তুমি মানটা বের করে ফেলতে পারবে এটা। তো এইটা তো বড় কথা না, বড় কথা হলো আমার এইটা। এখানে বলছে যে এ এবং বি পাত্রের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। খেয়াল করো তো, খেয়াল করো, এইটা হলো আমার অ্যাসিড, এটা হলো আমার কি অ্যাসিড বা অম্ল, আর এটা হলো আমার কি ক্ষার, এটা হলো আমার ক্ষার। তাহলে আমরা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করছি। এখন অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার ভিতরে যে নিঃশেষ হয়ে যাবে, যদি আমার অ্যাসিড নিঃশেষ হয়ে যায় তাহলে দ্রবণটা হয়ে যাবে কি ক্ষারীয়, আর যদি ক্ষারটা নিঃশেষ হয়ে যায় তাহলে দ্রবণটা হয়ে যাবে অম্লীয়। দেখি আমরা বিক্রিয়াটা করি। সালফিউরিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দুইটা লাগবে। এখানে তৈরি হবে হলো পটাশিয়াম সালফেট প্লাস 2 অণু পানি, প্লাস 2 অণু পানি। এটা দেখো তো সালফিউরিক অ্যাসিড হয় হলো 98, আর এটা হয় হলো 112, টোটাল হয় কত? 112 গ্রাম, এটা গ্রাম। তাহলে এখান থেকে এখন লিমিটিং বের করতে হবে। এতক্ষণ তোমাদের লিমিটিং শেখালাম, এখান থেকে আমার লিমিটিং বের করতে হবে। এইটাও আছে 2 গ্রাম, এইটাও আছে 2 গ্রাম। আমি লিখতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কত? 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখতে পারি। তাহলে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু কত হয় দেখি তো? পটাশিয়াম হাইড্রোক্সাইড 112 ইন্টু 2 ডিভাইডেড বাই 98। টোটালটা মান আসছে 2.28 গ্রাম, 2.28 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার ছিল কত? এই 2 গ্রাম, খেয়াল কত, এই 2 গ্রাম যদি আমি সালফিউরিক অ্যাসিড খেতে চাই, 2 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার ছিল 2.28 গ্রাম, 2.28 গ্রাম। কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কত? 2 গ্রাম। পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 2 গ্রাম। তার মানে কি এই 2 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য যতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার ততটুকু নাই। তাহলে কি লিমিটিং হয়ে গেল গো? পটাশিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল লিমিটিং। কি হয়ে গেল? লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এটা যদি লিমিটিং বিক্রিয়ক হয়, অবশিষ্ট কে থাকলো? সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকলো, অবশিষ্ট থাকলো, এটা অবশিষ্ট থাকলো। যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, সালফিউরিক অ্যাসিড কি বলছি তো অ্যাসিড মানে কি অম্ল, তার মানে দ্রবণটা কেমন হবে? দ্রবণটা হবে অম্লীয়। কি হবে? অম্লীয়। তাহলে অম্লীয় কেন হইলো বলো তো? অম্লীয় হইলো লিমিটিং বিক্রিয়কের মাধ্যমে। তাহলে এই টাইপের বিক্রিয়া যদি আসে যে দ্রবণটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, দ্রবণে কে অবশিষ্ট থাকবে, তাহলে সেখানে আমার প্রথম কাজ হলো বিক্রিয়াটা করা। প্রথম কাজ কি? আমার বিক্রিয়া লেখা। বিক্রিয়া লিখে তারপরে তার নিচে কি করা? গ্রামে কনভার্ট করা, প্রত্যেকটা মানকে গ্রামে কনভার্ট করা, এবং যে মান দেওয়া আছে এই মানের আকারে আমাদের কি করা? ইকুয়েশন তৈরি করা। এবং এই ইকুয়েশনের মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা মানগুলো বের করতে পারবো। তো আশা করি আজকের এই ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, এবং তুমি যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে, মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু একটা লিঙ্ক দেওয়া থাকবে, এবং ওই লিঙ্ক থেকে তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবা। এবং প্রত্যেকটা ম্যাথ যদি তুমি প্র্যাকটিস করো, আশা করি যে কোনো ম্যাথ যেভাবে ঘুরিয়ে আসুক না কেন তুমি পারবে। এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে, এবং যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।